এটা একটু লেটে উঠবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আনমিউট করা আছে, মিউট করতে হবে। স্যার আপনার এখানে ও, তাহলে বাংলাদেশ অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশ, ভূপ্রকৃতি, ভূরাজনীতি এগুলো দেওয়া আছে। তাহলে অঞ্চল, প্রথমে হচ্ছে বাংলাদেশ অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান।
তাহলে এখানে সিম্পল প্রথম যে জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, এটা শিরোনামটা মুছে ফেলি, বোর্ডের একটা বড় অংশ আমাদের দরকার হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এইটা বোর্ডের মধ্য, ধরেন এটা পৃথিবীর মধ্যভাগ, এইটা হচ্ছে 0 ডিগ্রি। হ্যাঁ, এইটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান বা স্যার, মূল ক্লাসটা কি এই অংশ থেকে শুরু হয়েছে? মধ্য রেখা। জি, মূল মধ্যরেখা, প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা, এখান থেকে একটা কোশ্চেন আসে। আর এক্স্যাক্টলি এটা কোথায়? এটা হচ্ছে লন্ডন গ্রিনিচ। লন্ডন গ্রিনিচ। হুম, লন্ডন গ্রিনিচ। তাহলে এখানে এখানে যেই জিনিসটা আপনি দেখবেন সেটা হচ্ছে সূর্য যেহেতু এখানে খাড়া ভাবে কি করে, কিরণ দেয় পূর্ব দিকে, সুতরাং সময়টা পূর্ব দিক থেকে নির্ধারণ করা হয়। সূর্য যখন এ পর্যন্ত থাকে তখন এটাকে বলা হয় অ্যান্টি মেরিডিয়ান বা এএম। সূর্য 12টায় এখানে খাড়া ভাবে কি কিরণ দেয়, তখন সেটা 12। সূর্য এই জায়গায় গেলে তখন তাকে বলা হয় পোস্ট মেরিডিয়ান বা পিএম। এইভাবে গোটা পৃথিবীর সময় নির্ধারণ করা হয়। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট কি করা হয়, ধরা হয়। তো এটা তো অনেক ঝামেলা। আপনাকে, আপনার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এখান থেকে ময়মনসিংহ কত দূর, তাহলে আপনি বলবেন যে মিলিমিটার, সেন্টিমিটার বা ইঞ্চি, বলবেন না। আপনি কি বলবেন? আপনি বলবেন কিলোমিটার। কিলোমিটার। কিলোমিটার স্যার। হলো ওরকম সময়ও গোটা পৃথিবীর নির্ধারণ করা ঘন্টা। তাহলে সবচেয়ে সোজা হয় 15 ডিগ্রি সমান সমান 4 × 15 সমান সমান 60 মিনিট বা 1 ঘন্টা। তাহলে বাংলাদেশের সময় কত? এই প্রশ্নটা এই 46 এসেছে, অনেকবার আসে। তাহলে 15 ডিগ্রির জন্য 1 ঘন্টা যখন সময় পার্থক্য হয়, তাহলে বাংলাদেশ সমান সমান কত? 90 ডিগ্রি কি পূর্ব। তাহলে সূর্য পূর্ব দিক থেকে উঠলে সময় বাড়ে। তাহলে বাংলাদেশের সময় তাহলে হবে 6 ঘন্টা অগ্রগতি। 90/15। তাহলে কত? 6 ঘন্টা প্লাস প্লাস, কারণ পূর্ব। তাহলে ইডি টাইম GMT 6+। ইজি, এটা বারবার আসে। তাহলে এটা স্ক্রিনশট করে নেন দ্রুত। স্যার জিএমটি এটা কি? গ্রিনিচ মিন টাইম।
একটু ভালো করলাম এই তো দরকারি তবে হাতে কথা বললেন না, ওদেরকে তুলতে দেন। স্যার তুলেছি স্যার। তুলেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে বারবার এটা আসে, তাহলে পৃথিবীর মূল ইয়েটা পেলাম আমরা, এটা এখন আমরা মুছে ফেলবো। এখন এই দিক দিয়েও পৃথিবীর আমরা একটা কি পেলাম, মধ্যভাগ পেলাম। সেটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষ। তাহলে সূর্য এই জায়গাটা থেকে খাড়াভাবে কি কিরণ দেয়, তাই না? সূর্য এই জায়গাটা থেকে খাড়াভাবে কি কিরণ দেয়। কিরণ দেয়। কিরণ দেয়। হুম। তাহলে এটা পৃথিবীর কি মধ্যভাগ। তাহলে আগে এটা বিশ্লেষণ করি। এইটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষ রেখা। এই জায়গায় আমরা আরেকটা ভৌগোলিক রেখা দেখব, -23.5 ডিগ্রি। এই জায়গাতেও 23.5 ডিগ্রি। -46.5 ডিগ্রি, এখানেও 46.5 ডিগ্রি। এখানে 66.5 ডিগ্রি, আর এখানে 90 ডিগ্রি। তো এখানেও 66.5 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। আর ধরেন এখানে মধ্য দ্রাঘিমা 90 ডিগ্রি, এখানে মধ্য দ্রাঘিমা 90 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম যে এটা 0 ডিগ্রি নিরক্ষ, এইটা দেখলাম 23.5 ডিগ্রি কর্কট, এইটা দেখলাম 23.5 ডিগ্রি মকর, এইটা দেখলাম 46.5 ডিগ্রি নাতিশীতোষ্ণ, এইটা দেখলাম 66.5 ডিগ্রি নাতিশীতোষ্ণ, এখানে দেখলাম 66.5 থেকে 90 ডিগ্রি উত্তর মেরু, এখানে দেখলাম 66.5 থেকে 90 ডিগ্রি দক্ষিণ মেরু। তাহলে ভৌগোলিকভাবে আমরা দেখলাম যে পৃথিবীতে মোট
7টা ভৌগোলিক রেখা আছে, তার মধ্যে 3টা হচ্ছে কি? এটা তুলে নেন আগে। তুলছি স্যার। তোলা শেষ স্যার। আচ্ছা, গুড। এখন তাহলে এটা 0 ডিগ্রি দ্রাঘিমা, এটা 90 ডিগ্রি দ্রাঘিমা, এইটা 90 ডিগ্রি দ্রাঘিমা, আর এইটা 180 ডিগ্রি দ্রাঘিমা। তাহলে ভৌগোলিক ভাবে আমরা 3টা রেখা পেলাম। এক হচ্ছে নিরক্ষরেখা, 2 হচ্ছে কর্কট আর মকর, 3 হচ্ছে 2টা নাতিশীতোষ্ণ, আর 4 হচ্ছে উত্তর মেরু আর দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু। তাহলে আমরা দেখলাম যে ভৌগোলিক ভাবে পৃথিবীতে 4টা কি অক্ষাংশ এবং 3টা কি আছে? দ্রাঘিমাংশ আছে। 4টা অক্ষাংশ এবং 3টা তিনটা দ্রাঘিমাংশ। এখন আমরা যেটা বুঝবো, সেখানে আমরা একটা জিনিস দেখব, যে যতক্ষণ পর্যন্ত এই দিক দিয়ে কোন কোন দেশ গেছে এইটা আমরা না ভালো করে বুঝবো, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আমাদের মাথায় ঢুকবে না। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা আমরা দেখলাম এখানে। এই দিক দিয়ে দেখলাম একটা কান্ট্রি, মহাদেশ চলে গেছে, সেটা আমরা দেখলাম যে আফ্রিকা। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল রিলেশনস আমরা যখন পড়াশোনা করতাম তখন আফ্রিকা নিয়ে কোনো টপিক আসলেই টিচাররা বলতো ড্রপ দ্য ম্যাটার্স, নো ওয়ান কেয়ার ফর আফ্রিকা। Africa is the continent of poverty, darkness, and illiteracy. If 10,000 people died by malaria in Central Africa, it wouldn't be a news. Or if 2 or 3 people got accident in Downing Street and Wall Street, it would be a bulletin. But the আফ্রিকা নিয়ে কেউ ভাবে না। আফ্রিকা দারিদ্রতার মহাদেশ। এখানে যদি সেন্ট্রাল আফ্রিকায় 10,000 মানুষ যদি কি মারা যায়, সেন্ট্রাল আফ্রিকায় যদি 10,000 মানুষ মারা যায়, তাহলে এটা নিয়ে কোনো নিউজ হয় না। আর যদি তোমার আমেরিকার ওয়াল স্ট্রিট আর ব্রিটেনের ডাউনিং স্ট্রিটে যদি 2 জন লোক অ্যাক্সিডেন্ট করে, তাহলে সেটাই সারাদিন বুলেটিন হয়। আফ্রিকা নিয়ে অত ভাবার কিছু নাই। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যে ভৌগোলিকভাবে পৃথিবীর সবচেয়ে সুসংহত মহাদেশ হচ্ছে আফ্রিকা। কারণ পৃথিবীর যত গুরুত্বপূর্ণ আপনার ভৌগোলিক অঞ্চল আছে, লেখা আছে, সব আফ্রিকার উপর দিয়ে গেছে। কর্কট ক্রান্তি গেছে, মকর ক্রান্তি গেছে, নিরক্ষরেখা গেছে, তারপর নাতিশীতোষ্ণ রেখা গেছে, তারপরে হচ্ছে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা চলে গেছে। তাহলে ভৌগোলিকভাবে আফ্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটাই দেখেন, এখানে একটা কন্টিনেন্টস আছে,
আমরা এটাকে ইউরোপ বলি। ওসানিয়া, এখানে দেখেন এখানে দেখেন হোক্কাইডো, হোনশু, কিউশু, সিকোকু মিলিকি জাপান, এখানে তাইওয়ান, লুজন, কোরিজন, একুনো, সুবিক, সুলাওসি, মুর, মিন্দানাও মিলে ফিলিপাইন। এই জায়গাটায় দেখেন সুমাত্রা, জাভা, বর্নিও, কালিমাটান, পেনাং, বালি, বান্দুং, দারুচিনি, তিমুর, ইরিয়ান জায়া, পাপুয়া নিউগিনি। এখানে সাইলন বা শ্রীলঙ্কা, মাদাগাস্কার, আইসল্যান্ড, কিউবা, ডোমিনিকা, জামাইকা, ত্রিনিদাদ, টোবাগো, সেন্ট লুসিয়া, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট এন্ড গায়ানা, অ্যান্টিগুয়া, বারমুডা, এখানে অকল্যান্ড আর ওয়েলিংটন। তাহলে আমরা দেখলাম যে পৃথিবীর মধ্যভাগ দিয়ে চলে গেছে হচ্ছে নিরক্ষরেখা। তাহলে সূর্য দেখেন এখানে খাড়া ভাবে কি করে, কিরণ দেয়। সূর্য এখানে খাড়া ভাবে কিরণ দেয়, তাহলে সর্বোচ্চ তাপ থাকবে নিরক্ষরেখায়। আর এটা হচ্ছে নিম্নচাপ। তাহলে এটা হবে উচ্চচাপ, এইটা হবে উচ্চচাপ, তাই না? আর বাতাস কি করে, সব সময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কি দেয়, কিরণ দেয়। বাতাস সব, হ্যাঁ, বাতাস সব সময় উচ্চচাপ থেকে কি নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে এখানে সূর্য খাড়াভাবে কিরণ দিচ্ছে মানে কি, সর্বোচ্চ তাপ এখানে থাকবে, কিন্তু অধিকাংশ এখানে সমুদ্র। 15,55,56,000 স্কোয়ার কিলোমিটার প্যাসিফিক বা প্রশান্ত, 7,67,62,000 স্কোয়ার কিলোমিটার আটলান্টিক, তারপর হচ্ছে 6,85,56,000 স্কোয়ার কিলোমিটার ইন্ডিয়ান, তারপরে হচ্ছে 15,55,56,000 স্কোয়ার কিলোমিটার হচ্ছে কি প্যাসিফিক। তাহলে আমরা যেটা দিলাম সেটা হচ্ছে কি, দেখলাম যে অধিকাংশ অঞ্চলই হচ্ছে সমুদ্র। তাহলে সূর্য যখন সারাদিন এখানে খাড়াভাবে কিরণ দিবে, সূর্য সারাদিন খাড়াভাবে কিরণ দেওয়ার ফলে সারাদিন সূর্য এখান থেকে খাড়াভাবে কিরণ দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনার জলীয় বাষ্প। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ভ্যাপারেটেড হয়। আর জলীয় বাষ্প ভ্যাপারেটেড হলেই এদিক দুদিককার বাতাস এসে এদিকে বৃষ্টিপাত ঘটায় প্রতিদিন। তাহলে প্রচন্ড তাপ এবং প্রচন্ড বৃষ্টিপাত, এই দুইটাই হচ্ছে উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদের প্রধান 16টি পুষ্টি উপাদান হচ্ছে কি, প্রধান 16টি কি পুষ্টি উপাদান। এই প্রধান 16টি পুষ্টি উপাদান উদ্ভিদের কোথায় পাওয়া যায়, বৃষ্টির মাধ্যমে। বৃষ্টির পানি থেকে কি করে, সংগ্রহ করে। কে সংগ্রহ করে? বৃষ্টির পানি থেকে সংগ্রহ করে হচ্ছে আপনার উদ্ভিদ। উদ্ভিদ
বৃষ্টির পানির মাধ্যমে কি করে? খাদ্য সংগ্রহ করে, 16টি পুষ্টি উপাদান। একই সাথে আপনার তাপ তাপ দিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি করে? খাদ্য তৈরি করে। তাহলে উদ্ভিদের সবচেয়ে বেশি খাদ্য আছে কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। এই জন্য নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি কিসের সৃষ্টি হবে? বনভূমির। ভালো করে তাকান, এই জায়গায় হচ্ছে অ্যামাজন, এই জায়গায় হচ্ছে মধ্য আফ্রিকান রেইন ফরেস্ট, এই জায়গায় হচ্ছে ইন্দো মালয়ান রেইন ফরেস্ট। অর্থাৎ 0 ডিগ্রি সব সময় হচ্ছে কি? রেইন ফরেস্ট। তাহলে অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, আফ্রিকার জঙ্গলকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, এবং আপনার যেটা হচ্ছে ইন্দোমালয় সেটাকে বলা হয় মশলার দ্বীপ। একই সাথে এদিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই কর্কট ক্রান্তির বাতাস এদিকে চলে যাচ্ছে আবার এদিকে চলে যাচ্ছে, কারণ এটা উচ্চচাপের ফলে। এইটা কি? নিম্ন চাপ। উচ্চতাপের ফলে এটা কি? নিম্ন চাপ। চাপ। ঠিক আছে? তাহলে কন্ডিশন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি? জলীয় বাষ্প অন্যদিকে চলে যাচ্ছে। আবার সূর্য 21শে জুন এখানে খাড়াভাবে কিরণ দেয়, ফলে সূর্য এখান থেকে এ পর্যন্ত থাকে। আবার 22শে ডিসেম্বর এখানে খাড়াভাবে কিরণ দেয়, ফলে এখান থেকে এ পর্যন্ত থাকে। তাহলে কর্কট ক্রান্তির কাছেও সূর্য চলে যায়। এখানে সব সমুদ্র ছিল, কিন্তু এখানে সব স্থল। সুতরাং সরাসরি স্থলের উপরে কি পড়ে? তাপ পড়ে, এবং মাটির জলীয় বাষ্পগুলো ভ্যাপারেটরে উঠে যায়। ফলে এই জলীয় বাষ্পগুলো এদিকে চলে আসে, হলে এদিকে, ফলে এগুলো মরুভূমি। এই যে দেখেন গোবি, চীন মঙ্গোলিয়ার মধ্যে লম্বা হয়ে গোবি, তিব্বতের মরুভূমি। গোবি আসলে 41 BCS, তিব্বত মরুভূমি আসলো 45-এ। এখানে সিয়াচেন থর মরুভূমির আসলো হচ্ছে 46 BCS, এখানে দাস্তে লুত। তারপরে হচ্ছে এখানে রাবাল খালি, নাফুদ, সিরিয়ান ডেজার্ট, প্যালেস্টাইনিয়ান ডেজার্ট, এটা লিবিয়ান ডেজার্ট, ইজিপশিয়ান ডেজার্ট, এটা গোটাটাই সাহারা। এখানে ডেথ ভ্যালি, কলোরাডো, মেক্সিকান ডেজার্ট। এই জায়গায় দেখেন সিমসন, গিবসন, গ্রেট স্যান্ডি, গ্রেট ভিক্টোরিয়ান ডেজার্ট। ভিক্টোরিয়া ডেজার্ট আসলো 45-এ। এখানে দেখেন নামিবিয়ান ডেজার্ট, কালাহারি ডেজার্ট, বতসোয়ানা ডেজার্ট। এখানে দেখেন চিলিয়ান ডেজার্ট, আতাকামা ডেজার্ট। আতাকামা পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি। তাহলে যেই জিনিসটা দেখা গেল সেটা হচ্ছে যে আপনার পৃথিবী। স্যার একটা প্রশ্ন আছে। জি জি জি। স্যার আমি কোথাও একটা পড়ছিলাম যে মরুভূমির সংজ্ঞা হচ্ছে যে ওইখানে বাৎসরিক বৃষ্টিপাতের হার কত এর নিচে যেন হলে সেটাকে মরুভূমি বলা হয়। তো স্যার ওই সংজ্ঞা অনুসারে অ্যান্টার্কটিকা মহাদেশ, অর্থাৎ আমাদের একদম দক্ষিণ মেরু এবং উত্তর মেরুর দিকে যেই আহ মানে বরফের যে মহাদেশটা আছে অ্যান্টার্কটিকা, ওটাকে কি সবচেয়ে বড় মরুভূমি বলা যাবে? পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে অ্যান্টার্কটিকা, জি প্রায় স্যার, হচ্ছে সেটাই বললাম। 3 লক্ষ বর্গ কিলোমিটার। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা, 3 কোটি বর্গ কিলোমিটার। সাহারা হচ্ছে 91 লক্ষ বর্গ কিলোমিটার। সাহারাটা হচ্ছে উষ্ণ মরুভূমি, আর অ্যান্টার্কটিকাটা হচ্ছে শীতল মরুভূমি। মরুভূমি 3টা বিষয় দিয়ে নির্ধারণ করা হয়। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ ওয়াটার। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ ভেজিটেশন। ভেজিটেশন মানে উদ্ভিদ এবং প্রাণী সেখানে খুঁজে পাওয়া যায় না। তারপরে তৃতীয় হচ্ছে অ্যাবসেন্স অফ ওয়াটার, অ্যাবসেন্স অফ ভেজিটেশন, অ্যাবসেন্স অফ রেইনফল। তাহলে এই 3টার অভাবে সেটাকে কি বলা হয়? মরুভূমি বলা হয়।
স্যার অ্যান্টার্কটিকা মরুভূমি স্যার 1.5 স্কোয়ার কিলোমিটার না স্যার? কোনটা? স্যার অ্যান্টার্কটিকা স্যার মানে 1.5 কোটি কিলোমিটার না, বর্গ কিলোমিটার না স্যার? না না না, এটা তো উত্তর মেরুতে আছে, দক্ষিণ মেরুতে আছে, দুইটাকেই অ্যান্টার্কটিকা মরুভূমি বলা হয়। কারণ এদিকে সাইবেরিয়া, রাশিয়া, ল্যাপল্যান্ড, এটা পৃথিবী গোল না, এপার থেকে এপারে যায়, দুইটাই তো কি এভাবে একত্রিত হচ্ছে। ওইটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের আয়তন। অ্যান্টার্কটিকা মরুভূমি ইনফরমেশন মধ্যে লেখা ছিল স্যার। কোথায়? স্যার অঞ্চল ভিত্তিক স্যার ভৌত পরিবেশে আপনার ক্লাসে স্যার আমি লিখেছিলাম। হুম। তাহলে এইটা স্যার, ধরেন, এই জায়গায় 1.5 কোটি বর্গ কিলোমিটার, কিন্তু এই জায়গাতেও তো আবার কি আছে, যেমন মানে গ্রিনল্যান্ড। একটা ইয়ে তো স্যার না, হ্যাঁ, এই এই পাশে তিন এই যে হয়েছে এইভাবে। এইটাই আবার কি, এটাও তো, তাহলে প্রায় প্রায় হচ্ছে 1.5 কত, 3। 3। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে জি স্যার, কর্কট, আনসার পাইছি স্যার আমি। Thank you, স্যার। তাহলে কর্কট তাহলে ক্রান্তীয়, স্যার স্যার একটু জাস্ট তাহলে তাহলে স্যার যদি কোশ্চেন শুধু যদি করে আমাদেরকে যে বৃহত্তম মরুভূমি কোনটা, তাহলে স্যার আমরা অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকাই বলবো। জি স্যার, আর যদি উষ্ণ উল্লেখ করা থাকে তখন সাহারা বলবো। বৃহত্তম উষ্ণ মরুভূমি বললে আমরা সাহারা ইয়ে করবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তারপরে আমরা যেটা দেখবো যে সেটা হচ্ছে যে কি বলছিলাম, এবার নাতিশীতোষ্ণ। তাহলে এই উচ্চচাপ, এরপর এটা নিম্নচাপ, তাহলে এটাও তো কি হবে, উচ্চচাপ। তাহলে এই উচ্চচাপ থেকে বাতাস এই নিম্নচাপে আসবে, ফলে ঘটনা যেটা আমরা দেখব যে দুদিককার নিম্নচাপের বাতাস, এখানে মরুভূমি থেকে গরম, এখানে মেরু থেকে ঠান্ডা। তাহলে এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা কি হয়ে যাবে, জাপান, ইউরোপ, নাতিশীতোষ্ণ হয়ে যাবে নাকি? আমেরিকা, না শীত না উষ্ণ। এদিকে মাত্র 3টা দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর এই সাউথ আফ্রিকার কিছু অংশ, চিলি এটা পড়েছে, কিন্তু এখানে তার মানুষ থাকে না, এটা পাহাড় পর্বত। তাহলে দেখেন নাতিশীতোষ্ণ অঞ্চলে একটা দেশও কি নাই, দরিদ্র নাই, উন্নত দেশ। সব ধনী দেশ। এরা 18 ঘন্টা পরিশ্রম করেও কখনো এরা কি হয় না, ক্লান্ত হয় ক্লান্ত না। হয় না। হয় না। 18 ঘন্টা পরিশ্রম করে কিন্তু এরা ক্লান্ত হয় না। এরা শ্বেতাঙ্গ, এরা অত্যন্ত সৃষ্টিশীল, সৃজনশীল। এরা শ্বেতাঙ্গ, এরা অত্যন্ত সৃষ্টিশীল এবং কি সৃজনশীল। দেখেন সব দেশ ধনী। এরপরে এই এইখানে দেখেন 63 থেকে 90 ডিগ্রি, এই যে 45, এবারও আসলো এই প্রশ্নটা। এখানে 63.5 থেকে 90, এই যে 1.5 লক্ষ বর্গ কিলোমিটার এপারে, ওইদিকে প্রায় 2.25 লক্ষ বর্গ কিলোমিটার, সব মিলে প্রায় 3.5 লক্ষ বর্গ কিলোমিটার আলাদা আলাদা ভাবে যোগ করলে অ্যান্টার্কটিকা। এরা ধরেন মেরু অঞ্চল। তো এইখানে সারা বছর এরা কিসে ঢাকা থাকে, বরফে। 6 মাস দিন, 6 মাস কি রাত হয়। তাহলে দিন 6 মাস, রাত 6 মাস, এরা কিভাবে চলাফেরা করবে 6 মাস রাতে? তাহলে দেখেন এখানে আরোরা বা মেরু জ্যোতি বা মেরু প্রভা বা নর্দার্ন লাইট নামে এক ধরনের আলো দেখা যায়, কয়েক সেকেন্ড পর পর আলোকিত ঝলকানি দেখে। ফলে মানুষ এইটা দিয়ে পথ চলে চলাফেরা করতে পারে। তাহলে হচ্ছে এইটা আপনি স্ক্রিনশট করে নেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন, যে কোনো কোয়েশ্চেন থাকলে। স্যার এই অ্যারোটা সংক্রান্ত। কিভাবে গঠিত হয়? হ্যাঁ, স্যার ওই নর্থার্ন এন্ড সাউথ, সরি স্যার, উত্তর আর দক্ষিণ মেরুতে স্যার ওই অ্যারোরা গুলো কিভাবে গঠিত হয়? অ্যাকচুয়ালি
পৃথিবী তো কি করে, সেকেন্ডে 29 কিলোমিটার বেগে কি করতে থাকে, ঘুরতে থাকে। ঘুরতে থাকে। জি স্যার। ঘুরতে থাকার কারণে পৃথিবী সেকেন্ডে 29 কিলোমিটার বেগে কি করতে থাকে, ঘুরতে থাকে। এই ঘুরতে থাকার কারণে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে সেকেন্ডে 29 কিলোমিটার বেগে যখন ঘুরে, পৃথিবী এই 66.5 ডিগ্রি হেলে ঘুরে। ঘোরার পরে এই দিকে আলো, পৃথিবী এই দিকে আলো, এই দিকে অন্ধকার, এইটা এই পারে আলো আসতে বাধা দেয়, এটা এই পারে আলো নেই, এইটার তো কোনো কি নাই, বাধা দেওয়ার কোনো ব্যারিয়ার নাই। জি স্যার। ফলে ঘুরতে থাকে, ঘুরতে 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 যখন পাহাড় পর্বত সমভূমি আসে তখন অন্ধকার, আবার পাহাড় পর্বত যখন আসে অন্ধকার, আবার যখন সমভূমি আসে হুট করে একটা আলোর ঝলকানি কিছুক্ষণ থাকে, আবার যখন কি আসে পর্বত আসে আবার অন্ধকার, আবার উপত্যকা আসে আবার একটু আলো, আবার একটু আসে। এই ঘূর্ণনের কারণে কিছুক্ষণ পর পর আলোর একটা, আলো ছায়া খেলা চলে আর কি। হ্যাঁ, একটা খেলা চলে। তাহলে আলো ছায়া যখন চলে তখন সেদিক দিয়ে কি করে, যাতায়াত করে। বাস। জি স্যার। আর কোনো কোয়েশ্চন? স্যার ম্যাপের ভিতর তো স্যার বাংলাদেশের অবস্থান দেখাইলেন না, হ্যাঁ, বাংলাদেশ, ভারত, তারপরে কি বলে আরব কান্ট্রি গুলা। বুঝলাম না, আবার স্যার বলেন। ম্যাপের ভিতরে বাংলাদেশ, ভারত, তারপর আরব বিশ্বের অবস্থান দেখাইলেন না তো, কোন রেখায় বা কোন অক্ষাংশে কোন দ্রাঘিমাংশে পড়বে। কেন এটা দেখাবো, কেন ভারত দেখাবো, কেন আরব দেখাবো, কেন আরব আপনাকে কয়েকবার বলেছে, আপনি কখন এসেছেন ক্লাসে, কখন অ্যাটেন্ড করেছেন? শুরুতেই আছে স্যার। তো এই যে এটা কি বললাম, এই যে এটা বললাম যে সিয়াচেন ভারতে, তারপরে বললাম তিব্বত, তারপরে ইরানে বললাম হচ্ছে দাস্তেলুত, তারপরে সৌদিতে বললাম সৌদিতে রাবাল খালি, রাবাল ফুয়াদ, নাফুদ, তারপরে বললাম প্যালেস্টাইনিয়ান ডেজার্ট, তারপরে বললাম যে হচ্ছে সাহারা। হুম এখানে আমরা পড়ছি বাংলাদেশ অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, ঠিক আছে? তাহলে ভৌগোলিক অবস্থানটা আপনি বুঝেছেন ভালো করে? ভৌগোলিক অবস্থানটা বুঝেছেন? এখানে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি বলেন। স্যার উনি মেনলি জানতে চাচ্ছিল ওই যে বাংলাদেশের না না, আমি বুঝতে পারছি উনি কি জানতে চাচ্ছে। বুঝেছেন এটা? বাংলা ভৌগোলিক অবস্থানটা থেকে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি বলেন, মন্ডল সাহেব। হ্যালো, ভৌগোলিক অবস্থান থেকে কোনো প্রশ্ন জানতে চাইলে, দরকার হলে আপনি প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম আর কোনো কি নাই। এখন যেহেতু আমরা এখানে লেকচারটা করছি কি বাংলাদেশ অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থানটা জানবো, রাজনৈতিক অবস্থান এটা লেকচারটা না, যে কোথায় হচ্ছে আমরা ভারত এই সেগুলো আমাদের এখানে প্রয়োজন নাই, এটা ভৌগোলিক। তাহলে এখন আমরা জানবো কোথায়, কোথায় যাব, সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক ভৌগোলিক অবস্থান। অবস্থান। ঠিক আছে? এখন জি কোনো স্যার। কিছু জানতে চাওয়া এটা খুবই ভালো, অবশ্যই আমি বারবার প্রশ্নের কারণে করি, কিন্তু এটা করলেন না, ওইটা করলেন না, ওইটা করলেন না, এটা বলা খুবই দুঃখজনক একজন শিক্ষকের জন্য, খুবই দুঃখজনক। এবং একজন টিচার স্টুডেন্টের এটা বলাটা খুব কি, কোনটা করলেন না কোনটা করলেন, এইটা
এই জাতীয় প্রশ্নটা খুবই কি হতাশজনক। কারণ আপনি এখন আমরা কি করলাম, অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান ভূপ্রকৃতি শেষ করলাম, আমরা বাংলাদেশে আসবো। তাহলে আমরা যদি রিক্যাপচুলেট করি একটু, তাহলে আমরা দেখব এই চ্যাপ্টারটা এসে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে এখানে। তাহলে দেখেন এটা 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি, আর এটা 90 ডিগ্রি দ্রাঘিমা। তাহলে এটা ইন্ডিয়া পড়লো, এটা মিয়ানমার পড়লো, তারপরে হচ্ছে এটা নেপাল পড়লো, তারপরে এটা চাইনা ভুটান পড়লো। তাহলে এই জায়গাটাই হচ্ছে কি বাংলাদেশ। বাংলাদেশ। এই জায়গাটাই হচ্ছে কি বাংলাদেশ। এখন তাহলে এইটাকে আমরা এই জায়গাতে নিব, ক্লিয়ার? এই জায়গাতে নিব। এখন আমরা দেখলাম তাহলে 20.34 ডিগ্রি, আর এখানে হচ্ছে 26 কত ডিগ্রি, 38 ডিগ্রি। ঠিক আছে, 20.34 ডিগ্রি আর 26.38 ডিগ্রি। তাহলে এই দিক দিয়ে আমরা দেখলাম আর একটা ভৌগোলিক রেখা চলে গেল, সেটা হচ্ছে 23.5 ডিগ্রি। তাহলে এই দিক থেকে এইটা আমরা দেখলাম কি অক্ষাংশ। তাহলে 23.5 ডিগ্রিকে কি বলা হয়? কর্কট ক্রান্তি। ক্রান্তি। এরপরে আমরা যে বিষয়টা দেখলাম, এই দিক দিয়ে দেখেন চলে গেল হচ্ছে, আর মধ্য দিয়ে চলে গেল 90 ডিগ্রি। এইটা হচ্ছে 88.01 থেকে 92.41 ডিগ্রি। তাহলে এটা কি দ্রাঘি মাংস। ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, এখানে আমাদের 4টা পয়েন্ট পিক করতে হবে। একটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট হচ্ছে 2। তাহলে এক পয়েন্টে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার। এটার অংশ হচ্ছে ছেড়া দ্বীপ। তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান, সেটা দ্বীপ। দক্ষিণের স্থান সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার। আরো যদি স্পেসিফিকলি বলতে চান তাহলে এটা কি ছেড়া দ্বীপ। 2 নম্বরে দেখেন এইটা তেঁতুলিয়া। বাংলা
কে টেলিভিশন বাজাচ্ছেন? ইয়ে করে এটা একটু বন্ধ করেন প্লিজ। আচ্ছা, বাংলা বান্দা, তেঁতুলিয়া, পঞ্চগড়, ঠিক আছে। আরো স্পেসিফিক ইয়ে করতে গেলে এইটা হচ্ছে জায়গির জোত ইউনিয়ন। তৃতীয় পয়েন্টিং আপনাকে মনে রাখতে হবে এই জায়গায়, সেটার নাম হচ্ছে হামচি হামচি বান্দর এবং বান। চতুর্থ থানচি থানচি থানচি, সবটাই থানচি ওখানে। চতুর্থ পয়েন্ট এইটা, শিবগঞ্জ, চাপাই আরো স্পেসিফিক জানতে গেলে মনা কষা। মনা কষা। হ্যাঁ, মনা কষা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টিং সেটা হচ্ছে এইটা। বাংলা পৃথিবীতে আপনাদেরকে দেখালাম যে 7টা গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা কি চলে গেছে, এর মধ্যে 5টা গেছে বাংলাদেশের মধ্যে, সরি 7টার মধ্যে 2টা গেছে বাংলাদেশের মধ্যে, এবং 2টা মিলিত হয়েছে কোথায়? এই জায়গায়। এই 5 নাম্বারটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা। তাহলে এখানে কি 90 প্লাস 3.5। হ্যাঁ, তাহলে ভৌগোলিক অবস্থান, ওই যে মন্ডল সাহেব যেটা বললেন যে বাংলাদেশের ইয়েটা কি, সেটা হচ্ছে যে 88 মন্ডল সাহেব 88 থেকে 92 ডিগ্রি দ্রাঘিমায় বাংলাদেশে। তাহলে বাংলাদেশের মধ্য দিয়ে চলে গেছে 90। সুতরাং বাংলাদেশের স্ট্যান্ডার্ড দ্রাঘিমা হবে কোনটা? বাংলাদেশের স্ট্যান্ডার্ড দ্রাঘিমা হবে 90। আর 20.34 থেকে 26.38 ডিগ্রি বাংলাদেশের কি অক্ষাংশ, স্ট্যান্ডার্ড দ্রাঘিমা হবে 23.5 ডিগ্রি। তাহলে এখন আপনি যে কাজটা করবেন সেইটা হচ্ছে আপনার এইটা আপনাকে ভালো করে তুলে নিতে হবে। এখান থেকে প্রচুর পরিমাণে কি আসে, কোয়েশ্চেন আসে। স্যার বলেন। স্যার ফরিদপুরের ভাঙ্গা এটা কি উপজেলা নাকি গ্রাম? ফরিদপুরের ভাঙ্গা এটা একটা স্থান, ফরিদপুরের একটা ভাঙ্গা একটা স্থান, থানা, একটা থানা। জি স্যার। স্যার থ্যাংক ইউ। ফরিদপুর জেলা, ভাঙা হচ্ছে থানা। থানা। হলো হযরত ছাত্রছাত্রী? জি স্যার। আচ্ছা, তাহলে এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন আছে কি? যেটা ইচ্ছা আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, কিন্তু এইটা করেননি, ওইটা হয়নি, এটা এই না, এইগুলো ভালো লাগে না। বলেন আপনি যে কোনো প্রশ্ন। স্যার ঢাকার অবস্থানটা কিরকম স্যার? 90 ডিগ্রি। ঢাকার অবস্থানটা দেখাই। ঢাকার অবস্থানটা এই জায়গায়, একবারে ঠিক এই জায়গায়। তাহলে ঢাকার অক্ষাংশ ওই 23 ধরেন, সর্বোচ্চ কত হবে? 23.70 বা 75 এরকম হবে। স্যার
পরীক্ষাতে তো আমরা 90 আর 23.5 দিব, তাই না? হ্যাঁ, 90 আর 23.5 দিব। ওকে স্যার। আর কোনো কোয়েশ্চেন, যে কোনো? স্যার, হুম। আমি একটা বইয়ে পড়েছি যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের থানা শ্যামনগর, ওটার অবস্থানটা কোথায়? এই যে এখানে। ও আচ্ছা। সাতক্ষীরার, এটা ও সাতক্ষীরা। সাতক্ষীরা। হ্যাঁ, সাতক্ষীরার একটা কি ইয়ে থানা। বলবো থানা। start থেকে এখান থেকে। ওকে স্যার। স্যার, এটা সাতক্ষীরার একটা থানা। হুম। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি জি, মোস্ট ওয়েলকাম। স্যার, যে ফরিদপুর ভাঙ্গা যেটা, ওখানে হচ্ছে 90 ডিগ্রি অক্ষাংশ আর দ্রাঘিমাংশ মিলিত হয়ে একটা পয়েন্ট হয়েছে। তো হ্যাঁ, এটা হচ্ছে ফরিদপুর ভাঙ্গা, ওইটা বুঝছে। এখন যে পয়েন্ট গুলা 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে, 1 নম্বরে আছে, আর এই পয়েন্ট গুলা কেন, ওটা তো বুঝতেছে না। কোনটা? গুড। 1 নাম্বার হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হচ্ছে কি? সেন্ট মার্টিন, বলে দিয়েছি। এই জন্য ক্লাস চলাকালীন সময় এদিক ওদিকে যাবেন না, টিভি ছাড়বেন না। সর্ব উত্তরের স্থান হচ্ছে তেতুলিয়া, বাংলা বান্দা। সর্বপূর্বের স্থান হচ্ছে থানচি, সর্ব পশ্চিমের স্থান হচ্ছে কি? আচ্ছা স্যার, বুঝছি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে। হ্যাঁ, এই তো এখান থেকে অনেক প্রশ্ন এসেছে হযরত ছাত্রছাত্রী। থ্যাংক ইউ স্যার। সালাম। হুম। হ্যাঁ, নৌকা হওয়া করে বলেন, আর কি জানতে ইচ্ছা করে? কি হলো? বলেন, যে কোনো প্রশ্ন জানতে যেটা ইচ্ছা করে। সুরেন, তানজিলা, তুলি, শুভ, সেতু, সুরাইয়া, রুমানা, রেহালা, বিনতি, স্মৃতি, মৌসুমী, বর্মন, মনিরা, মিজাউর, আলামিন, হ্যাঁ, জুই বড়াই, করিমা বেগম, জাফরিন আক্তার, ইসরাত জাহান, গৌরাঙ্গ সেন, অনেকজন আছেন। হুকা হুয়া করে বলেন, আর কি জানতে ইচ্ছা? হুম। স্যার, আচ্ছা, ফরিদপুরের সাথে এশিয়ান হাইওয়ে কানেক্ট করে কোনো প্রশ্ন হতে পারে কি? ফরিদপুরে এশিয়ান হাইওয়ে কানেক্টেড করে না। মোটামুটি আমরা যেটা দেখব যে এইটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোড। আপনাদের কিছু ভুল আইডিয়া আছে, ভুল অ্যাজাম্পশন আছে। সেটা হচ্ছে ইয়ের সাথে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে ইয়ের কোনো কানেকশন নাই। আপনার হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে ইয়ের কোনো কানেকশন নাই আপনার ইন্ডিয়ার। এই জন্য ইন্ডিয়া এশিয়ান হাইওয়েটাকে খুব বেশি কি করছে, গুরুত্ব দিচ্ছে। সুতরাং ইন্ডিয়া কি করবে, ওই যে ভোমরা আছে না, ভোমরার নাম শুনেছেন? জি সাতক্ষীরা স্যার। স্থলবন্দর, এই ভোমরা আর হচ্ছে বিরল, এই দুইটা দিয়ে, ভাঙ্গা দিয়ে সে হচ্ছে বাংলাদেশ দিয়ে হালুয়াঘাট, তামাবিল, এদিকে টেকনাফ দিয়ে সে যাতায়াত করবে। এই জন্য সে এদিকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে ভাঙ্গার উপরে। কারণ ভারতের এই অঞ্চলের প্রধান ব্লক হচ্ছে কলকাতা, আর কলকাতা থেকে ঢোকার সবচেয়ে বড় ব্লক হচ্ছে কি আপনার ভাঙ্গা। বুঝলেন হযরত ছাত্রছাত্রী? জি স্যার। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? মেহেদী হাসান? না স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব বাংলাদেশের আহ সীমানা।
এবার আমরা শিরোনাম দিব আর এই যে দড়ি খালি পা বেঁধে যায় এই গলার এই ইয়ের অনেক বড় দড়ি। তাহলে এখান থেকে দেখেন বিসিএস এ প্রায় এখান থেকে কি আসে, কোয়েশ্চেন আসে। বিসিএস এ অনেক এখান থেকে কোয়েশ্চেন আসে। ফলে যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে কি, সিম্পল। আবার দেখাই, এখন আমরা যদি এখানে হাড়িয়াভাঙ্গা নদীর মধ্যস্রোত, নাফ নদীর মধ্যস্রোত থেকে সীমানাটা কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। তো এখান থেকে গোটা ঘুরে যদি এই পর্যন্ত আসি তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে মোট সীমান্ত 5138 কিলোমিটার। এখন হাড়িয়াভাঙ্গা থেকে নাফ, হাড়িয়াভাঙ্গা থেকে নাফ এইটা যদি ইয়ে করা হয় তাহলে হবে সেটা সমুদ্র সমুদ্র তট। তাহলে সমুদ্র তট কথা আমাদের মনে রাখার সোজা উপায়, 71-এ স্বাধীন হয়েছি তার সাথে 1 বসিয়ে দিলাম, 4427 কিলোমিটার। তাহলে মোট সীমা থেকে সমুদ্র বাদ দিলে কি হয়, স্থল সীমা। মানে স্থলে দেশ আছে 2টা, একটা হচ্ছে মিয়ানমার আর একটা হচ্ছে কি ভারত। ভারত। মিয়ানমার ছোট, আগে মিয়ানমারটা বাদ দিলাম। মনে রাখার সোজা উপায়, 71-এ স্বাধীন হয়েছি বল, ডান পাশে 1 বসিয়েছিলাম, এবার 71-এ স্বাধীন হয়েছি বাম পাশে 2 বসালাম। তাহলে 4156 কিলোমিটার। এইটা হচ্ছে কার সাথে, ভারত। ভারতের সাথে। তাহলে বিসিএস এ যে কয়েকবার প্রশ্ন এসেছে এটা উত্তরে অপশন ছিল এইটা। তার মানে 4000 ভারতের সাথে 4156 কিলোমিটার যতক্ষণ না মিলবে ততক্ষণ আপনার কি হবে না, উত্তর হবে না। এইটা বর্ডার গার্ডস এটার কি ইয়ে দিয়েছে। এখন হচ্ছে এইখানে কিছু ঝামেলা বেঁধে গেল এই জায়গায়। এই এই জায়গাটা হচ্ছে কন্টিজিয়াস জোন।
এখানে ছিটমহল, ছিটমহল কি স্যার? এখন বাংলাদেশের মধ্যে কিছু কি আছে, ভারতের গ্রাম আছে, ভারতের গ্রাম কিন্তু চতুর্দিকে বাংলাদেশ দিয়ে ঘেরা, আবার বাংলাদেশের গ্রাম কিন্তু চতুর্দিকে কি দিয়ে, ভারত দিয়ে ঘেরা। তাহলে এই জায়গায় কি করবে? এই জায়গায় কি করবে? তাহলে এই সীমান্ত সমস্যা ভয়ানক, ট্রিটমেন্ট, চিকিৎসা, বাজার হাট সব এগুলো করতে ভারতে যাইতে হয়, বাংলাদেশের গুলো ভারতে যায়, ভারতের গুলো, এগুলো প্রচন্ড ঝামেলা। এই কারণে যে কাজটা করা হলো, সীমান্ত চুক্তি 16ই মে 1974 বাস্তবায়ন করলো দু 2015। এরপরে যেটা দেখা গেল সেটা হচ্ছে কি, বাংলাদেশ পেল 78.62 স্কয়ার কিলোমিটার, ভারত পেল 42.44 স্কয়ার কিলোমিটার। বাংলাদেশ বেশি পেল 36.18 স্কয়ার কিলোমিটার। তাহলে বাংলাদেশের যে ছিটমহল গুলো ভারতে ছিল সেটা ভারতের সাথে মার্জ হয়ে গেল, আর ভারতের যে ছিটমহল গুলো ছিল সেইটা কি হয়ে গেল, বাংলাদেশে যে ভারতের ছিটমহল গুলো ছিল সেগুলো বাংলাদেশের সাথে মার্জ হয়ে গেল, ভারতে যে বাংলাদেশের ছিটমহল ছিল সেগুলো ভারতের সাথে মার্জ হয়ে গেল। তাহলে আর কি থাকলো না, কোনো ধরনের ঝামেলা থাকলো না। কিন্তু এক্ষেত্রে যে একটা প্রবলেম হলো সেটা হচ্ছে সমুদ্র সীমা। তাহলে এবার আমরা দেখব সমুদ্র সীমা। তাহলে আমরা যেটা দেখলাম 1982-তে ইউনাইটেড নেশনস কনভেনশন laws of the sea, UN ক্লস স্বাক্ষর করা হলো 1982 সালে। ইউএন ক্লস স্বাক্ষর করে 320টি আর্টিকেল দিয়ে সমুদ্র সীমা আইন নির্ধারণ করলো যে বিশ্বের প্রতিটা দেশ তার
সমুদ্র সীমা কতটুকু হবে সেই সমুদ্র সীমা নিয়ে কি করা হলো, নির্ধারণ করা হলো। এখন যেইটা বলা হলো এইটা বেজ লাইন, যেখান পর্যন্ত জোয়ার ভাটার পানি যায় সেটাকে কি বলা হয়, বেজ লাইন। তাহলে বেজ লাইন থেকে সমুদ্র সীমা কি করা হবে, নির্ধারণ করা হবে। বেজ লাইন থেকে সমুদ্র সীমা নির্ধারণ করা হবে। তো এখন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত বলা হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন, 200 নটিক্যাল মাইল বা অর্থনৈতিক সীমা। তাহলে অর্থনৈতিক সীমা মানে এখানে ইউ ক্যান ডু অর আনডু এনি কাইন্ড অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, যা খুশি তাই করতে। এরপরে যে কাজটা করা হলো, এইটার পরবর্তীতে নির্ধারণ করা হলো 150 নটিক্যাল মাইল। তাহলে সব মিলে ইন টোটো 350 নটিক্যাল মাইল বা 670 স্কয়ার কিলোমিটার। কারণ 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু 1.85 কিলোমিটার। তাহলে এখন 350 নটিক্যাল মাইল বাংলাদেশ কিভাবে পেল দেখেন। 14 মার্চ 2012 ইট লস কি করলো, মিয়ানমারের এগেনস্টে কি করলো, 1,11,631 স্কয়ার কিলোমিটার সমুদ্র দিল। 7 জুলাই 2014 পিসিএ কি করলো, ভারতের বিরুদ্ধে 19,467 স্কয়ার কিলোমিটার সমুদ্র দিল। তো সব মিলে মোট টেরিটোরিয়াল সি হলো 1,18,813 স্কয়ার কিলোমিটার। এখন আপনি যেটা বলবেন যে 11,000, 1,11,000-এর সাথে 19,000 যোগ করলে সব মিলে প্রায় 1,31,000 বর্গ কিলোমিটার হয়। কিন্তু আপনি যোগ করতে যাবেন কেন? 6 জন ক্রিকেট খেলে, 7 জন ফুটবল খেলে, 5 জন উভয় খেলা খেলে। তাহলে 6, 5 আর 7কে কি আপনি যোগ করবেন? করবেন না। তাহলে এই অংশটা আপনার মিয়ানমারের, এই অংশটা ভারতের, ভারতের এই অংশটা মিয়ানমারের সাথেও আছে। এইটা তাহলে এখান থেকে এ যাবত 13টা কোয়েশ্চেন এসেছে। আপনি এটা কি করে নেন, স্ক্রিনশট করে নেন সুন্দর করে। তুলেছি স্যার। স্ক্রিনশট হয়ে যাওয়ার পরে যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে পারেন, কোনো হেজিটেশন ছাড়াই। স্যার আসসালামু আলাইকুম। স্যার ইট লস পিসিএ এগুলো দিয়ে কি বোঝাচ্ছে?
ইটলস হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল লজ অফ দ্য সি, মানে যেই ট্রাইব্যুনাল সমুদ্র সীমা নির্ধারণ করে। আর পিসিএ হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, বা যেটা হচ্ছে এই সালিশ আদালত যেটা ইয়ে করে। এই লিখলেন? হযরত ছাত্রছাত্রী, জি স্যার। এখন যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে কি করতে পারেন। এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভূপ্রকৃতি ও ভূরাজনীতি। ঠিক আছে? আচ্ছা, গুড। লাস্ট টপিক। আমরা যেই জিনিসটা দেখলাম, যে ধরেন এখানে আমরা দেখলাম বাংলাদেশ। তাহলে প্রবলেম হচ্ছে বাংলাদেশের, যে বাংলাদেশ হচ্ছে পাদদেশীয় সমভূমি। তাহলে প্রথমে দেখেন ভূপ্রকৃতি। এখানে দেখেন এই দিক দিয়ে আসলো গঙ্গা, এখানে যমুনার সাথে গোয়ালন্দে মিলিত হলো, পদ্মা নাম ধারণ করে এগিয়ে গেল, এখানে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নামে চলে আসলো। এখানে ভৈরব, মাথাভাঙ্গা, ভৈরব, গড়াই, কুমার, মধুমতি, আড়িয়ালখা, ধানসিঁড়ি, কীর্তনখোলা, কপোতাক্ষ, হাড়িয়াভাঙ্গা, হরিণঘাটা, রূপসা, পশুর, চিত্রা। তাহলে আমরা দেখলাম যে গোটা দক্ষিণবঙ্গটাই নদী। এখানে কুলিক, টাঙ্গন, নাগর, পাগলা, পুনর্ভবা এরা এসে মহানন্দায় পড়লো। মহানন্দায় দিক দিয়ে এই দিক দিয়ে বেরিয়ে গেল বড়াল, নারদ, ইছামতি। এখান থেকে আসলো ধরেন ব্রহ্মপুত্র, এসে এই দিক দিয়ে এসে ভৈরব বাজারে মিলিত হলো কার সাথে? মেঘনার সাথে। এই যমুনা চলে আসলো, ধরলা, তিস্তা, যমুনাশ্বরী, করতোয়া, আত্রাই, বাঙালি। এদিকে শীতলক্ষা, বংশী, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, সৌমেশ্বরী, কংস। এই দিক ধরেন আসলো কুশিয়ারা, সুরমা, কালনি হয়ে মেঘনা, মনু, বাউলাই, ধেনু। এই দিক দিয়ে এই হালদা, বোয়ালখালী, রাখিয়াং, কাসালং। এই চারটা যে পড়লো কর্ণফুলীতে, কর্ণফুলী আবার এই দিক দিয়ে প্রবাহিত হলো, নাফ, সাঙ্গু, মুহুরী, মাতামুহুরী। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ খরস্রোত নদীর 7টা হচ্ছে এই জায়গায়। তাহলে আপনি বুঝবেন যে এটা পর্বত। আবার দেখেন এই জায়গাগুলোতে কোনো কি নাই, নদী নাই। নদী নাই। তাহলে বুঝবেন যে এটা প্লাইস্টোসিন কি সোপান। আর বাকিগুলো দেখছেন নদী, তাহলে আপনি বুঝবেন প্লাবন সমভূমি। তাহলে ভূপ্রকৃতি 3টা, একটা হচ্ছে প্লাইস্টোসিন সোপান। প্লাইস্টোসিন সোপান, তাহলে এটা কি? প্রাচীনতম ভূ
প্রকৃতি। দেশের 12%। তাহলে এইটা কোথায়? চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম। আর এই জায়গায় হচ্ছে সর্বোচ্চ তাজিন ডং 1231 মিটার। এখন আমরা এই জায়গাটাই দেখলাম। 2 নম্বরে আমরা দেখব বরেন্দ্র 9320 স্কয়ার কিলোমিটার। এরপরে মধুপুর প্লাস ভাওয়াল 4103 স্কয়ার কিলোমিটার। এরপর আমরা দেখলাম লালমাই 33.34 স্কয়ার কিলোমিটার। তাহলে এটা কি? বরেন্দ্র, মধুপুর আর ভাওয়াল আর লালমাই। তাহলে এটা দেশের 12%, উচ্চতা 20 থেকে 50 মিটার সর্বোচ্চ, মাটির রং লালচে। এখন বাকিগুলো আমরা দেখলাম কি? প্লাবন সমভূমি। 3 নম্বরে আমরা দেখলাম প্লাবন সমভূমি 1,24,266 স্কয়ার কিলোমিটার। দেশের 80%। এইটা কিভাবে সৃষ্টি হলো? গঙ্গা বা পদ্মা 38,000 স্কয়ার কিলোমিটার, মেঘনা 29,000 স্কয়ার কিলোমিটার, ব্রহ্মপুত্র 24,000 স্কয়ার কিলোমিটার, কর্ণফুলী 12,000 স্কয়ার কিলোমিটার। ঠিক আছে? এইভাবে বাংলাদেশের ভূপ্রকৃতিটা কি সৃষ্টি। তাহলে এখন ভূ রাজনৈতিক বাংলাদেশের কেন্দ্র একমাত্র এই যে বঙ্গোপসাগর, আর এখানকার সেন্ট মার্টিনস। অনেক 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 কিছু শেখা সম্ভব 2 ঘন্টার কি ক্লাসে। এখন আপনার যেটা জানার ইচ্ছা আপনি আমাকে প্রশ্ন করবেন। প্রশ্ন করলে আমি খুশি হই খুব। স্যার 1 নম্বরে যে টারশিয়ারি পাহাড় সমূহ, হুম, ওইটা দেশের 8% হবে মনে হয়। কোনটা? স্যার প্রথমটা স্যার 1 টারশিয়ারি নম্বরটা স্যার পাহাড়। হ্যাঁ, এক ওই রাস্তা নাম্বারটা হবে স্যার। ও ওইটা তো আমি টারশিয়ারি পাহাড়। স্যার ইয়ে ওই টারশিয়ারি প্লাস্টিসিন পাহাড় সোপান না, লাইনটা স্যার স্যার প্লাস্টিসিন আপনি দুইটা এইটা না, এইটা না, এইটা না, এইটা স্যার এটা হবে, এইটা টারশিয়ারি হচ্ছে হবে স্যার। এটা টারশিয়ারি। টারশিয়ারি পাহাড়। টারশিয়ারি, হ্যাঁ, এটা টারশিয়ারি, এটা সোপান। হ্যাঁ স্যার, টারশিয়ারি পাহাড়টা 8% হবে 8 কি? 8 8 টারশিয়ারি 8 আর এটা হচ্ছে 12, আর এটা ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে, আমরা এখন এটা লিখে নিব সুন্দর করে। তাহলে এটা হচ্ছে কি, টারশিয়ারি কত পার্সেন্ট? 8। এইটা হচ্ছে 12%, আর এইটা হচ্ছে 80%। গুড, ভেরি গুড। যে কোনো প্রশ্ন এখন আমাকে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। জি জি সেটা জি, হলো স্যার, অবশ্যই। আমি স্যার আগের আপনার 4টা ক্লাস করেছি, প্রথম 4টা ক্লাস মানে জি জি। 1 2 3 4 হুম 4টা করেছি। তখন স্যার আমি আচ্ছা, আপনি প্রশ্নটা প্লিজ, অনেকে অপশন দিব তো, প্রশ্নটা করেন। স্যার আমি কনফিডেন্সের বইটা কিনেছি স্যার, ভূগোলের। স্যার এখানে তো অনেকগুলো টপিক দেওয়া, সবগুলো কি পড়তে হবে? এখন ধরেন একটা ক্লাস আপনি করেন কতক্ষণ? 2 ঘন্টা, 1.5 ঘন্টা, ঠিক না? এখন জি স্যার। আমরা সবগুলোকে কি করে ফেলি, সবগুলোকে সাম আপ করে যেগুলো বিসিএস এ আসতে পারে সেগুলো ভালো করে বুঝিয়ে শিখিয়ে আপনাদেরকে পড়িয়ে দিই। বাকি যেগুলো আছে ওগুলো আপনাকে বইয়ে হালকা কি করতে হবে, পড়তে হবে, নাহলে উপায় নাই ভাই। প্লিজ বই পড়তেই হবে, বই বা এর নিজে পড়ার কোনো বিকল্প নাই। আমরা এর আপনার বাইরে যেগুলো আমরা আছে স্যার, আপনার ধরেন 60% পরিশ্রমকে হালকা করে দিব, কিন্তু বাকি 40% তো আপনাকে করতে হবে ভাই, এটার কোনো বিকল্প নাই। স্যার যে ধরেন স্যার বিভিন্ন জেলা ব্র্যান্ডিং নাম, তারপরে স্যার জেলা ব্র্যান্ডিং এর উদ্দেশ্য, বিভিন্ন এগুলো বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রশ্ন, হ্যাঁ, এগুলো ভূগোলের না, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর। তাহলে এগুলো স্যার আপনার আপনার বইয়ে আছে বাংলাদেশ স্যার। অ্যাফেয়ার্স এ আসলেও তো আপনার লাভ, কারণ আপনার জি। সাথেই তো যোগ হবে। ও আচ্ছা স্যার। স্যার স্যার আপনার ভূগোলের ক্লাস কি টোটাল 6টা না 5টা স্যার? এখন দেখা যাক কয়টা হয়। স্যার আমার মনে হয় আজকের ক্লাসটা রিপিট হয়েছে। হুম আজকের ক্লাসটা রিপিট হয়েছে, এটা প্রথম লেকচার। না, আজকে তো এটা তো রিপিট ক্লাস, যারা হচ্ছে প্রথম লেকচার মিস করেছে তাদের জন্য এটা। হ্যাঁ স্যার, আমরা তো পরে ভর্তি হয়েছি, আমাদের জন্য এগুলো। হুম নিউ ব্যাচের জন্য। জি জি জি। ক্লাস কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ক্লাস কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর টেনশনের কোনো কারণ নাই, একটা জিনিস সবসময় মনে রাখবেন যে দেখেন, মার্কস আপনি ইংরেজিতে 1-2 মার্কস পেতে গেলে যে যে পরিশ্রমটা করতে হয়, সেটা ভূগোলে আমার সাথে করলে ইনশাল্লাহ সেখান থেকে আপনি ওই ভূগোল, তারপরে এই, দৈনন্দিন বিজ্ঞানের যে অংশটা আছে সব মিলে, তারপরে বাংলাদেশের যে অংশটা আছে, আন্তর্জাতিকের ভূগোল রিলেটেড যে অংশগুলো আছে, সব থেকে আপনি মার্কস পাবেন। পিএসসি তো আপনার কখনোই গুনবে না যে কোন তার থেকে মার্কস পেয়েছে। আপনি যদি 114.5-তে টিকায়, তাহলে হচ্ছে কি যে 114.5 পেলো সে টিকে যাবে, আর সে ধরুন অঙ্ক ইংরেজিতে 0 পেয়েছে তবুও 14.5 পেয়ে টিকে যাবে। আর কেউ যদি অঙ্ক ইংরেজিতে ফুল মার্কস পেয়ে 114 পায়, তাকে তো টিকাবে না। তা আপনার মার্কস বাড়িয়ে নিতে হবে, যে কোনো ভাবে আপনার মার্কস গুলোকে কি করে নিতে হবে, বাড়িয়ে নিতে হবে। এইগুলো মানে সহজে আপনি পারবেন, এখান থেকে আপনার মার্কসটা বাড়িয়ে নিতে হবে। স্যার আরেকটা প্রশ্ন স্যার। জি। স্যার আপনি যে টপিক গুলো স্যার পড়াইছেন, স্যার আমি শুধু যদি ওই টপিক গুলো ধরে ধরে বই থেকে পড়ি, এইটুকু কি যথেষ্ট হবে স্যার? না না না, কারণ শোনেন, আমি তো আপনাকে পিএসসি যে সিলেবাস দিয়েছে, এই সিলেবাসটা টোটালটা আমি সিলেবাস ধরে ধরে আপনাকে পড়াচ্ছি। আমি তার কনফিডেন্সের টপিক ধরে পড়াচ্ছি না, আমি পিএসসি সিলেবাস ধরে পড়াচ্ছি, আর আপনাকে নিয়োগ দিবে পিএসসি। এখন আপনি আপনি যেগুলো পড়াবেন স্যার আমি ওইগুলোই পড়বো, এর বাইরে আর কিছু না পড়বো না, না না, চলবে? এটা কোনো কথা হলো না। ওগুলো থেকে পড়লে আপনার 70% চান্স থাকবে, আর বাইরে সবগুলো বই টই পড়লে আপনার 100% চান্স থাকবে।
আচ্ছা, আপনি যেগুলো পড়াইলেন সেগুলাই আমি বই থেকে টপিক বের করব, ওই টপিক গুলা বই থেকেও পড়বো, আপনার ওইখান থেকে পড়বো, এর বাইরে আর কিছু পড়বো না স্যার। তাহলে ইনশাল্লাহ চান্স আছে, পিলিতে তো অন্তত টিকার চান্স 100% তাহলে। কারণ স্যার বইয়ে তো স্যার হিউজ, তো সবগুলো তো পড়া সম্ভব না। না না, এগুলো দরকারও নাই। জি স্যার। আপনি আমার ক্লাসটা করে পিএসসির বিগত সালের কোয়েশ্চন দেখলে, সিলেবাস দেখলে আপনি বুঝতে পারবেন আসলে কোনগুলো পড়ার জন্য দরকার আর কোনগুলো পড়ার জন্য দরকার না, কোনগুলো আজগুবি। হ্যাঁ, ঠিক আছে স্যার। এগুলো আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদেরকে আমার খুব ভালো লাগে আপনাদের সাথে ক্লাস নিতে, আপনারা খুব এনথুজিয়াস্টিক এবং খুব আগ্রহী। আপনাদের সবার সাথে যাতে আমার রিটার্নে দেখা হয়, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, স্যার ধন্যবাদ। আমাদের আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আপনার আলাইকুম। লেকচারগুলো মাশাআল্লাহ অনেক আমরা বুঝতে পারি, অনেক গোছানো। এটা স্যার ম্যানেজমেন্টকে বলতে হবে, আমাকে বলে লাভ নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হুম।